সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং এর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টের রিস্ক অ্যানালাইসিস চ্যাপ্টারের কিছু ফর্মুলা শিখব। তো আমরা চলে যাই ফর্মুলা। এই ফর্মুলাগুলো যদি আমরা না শিখতে পারি সেক্ষেত্রে রিস্ক অ্যানালাইসিসের অঙ্ক কিন্তু আমরা সমাধান করতে পারবো না। এ কারণে আজকের যে ক্লাসটা হবে, এই ক্লাসটা আপনারা বারবার একটু দেখবেন। দেখলে রিস্ক অ্যান্ড রিটার্নের বা রিস্ক অ্যানালাইসিসের যে অঙ্কগুলো আমরা করাবো, সে অঙ্কগুলো আপনার খুব সুন্দরভাবে সমাধান করতে পারবেন। কারণ সূত্র রিস্ক অ্যানালাইসিসের অঙ্ক এতটাই সহজ যে সূত্র আপনি জানলেই হবে। কারণ অঙ্কে মানগুলো দেওয়া থাকবে, সূত্র জানার ফলে আপনি সূত্র লিখে সূত্রে মান বসাই দিলেই অ্যান্সার বের হয়ে যাবে। তো আমরা একটু দেখি রিস্ক অ্যানালাইসিস জিনিসটা কি। রিস্ক মানে আমরা জানি ঝুঁকি, অ্যানালাইসিস মানে বিশ্লেষণ। অ্যানালাইসিস মানে বিশ্লেষণ, মানে ঝুঁকি বিশ্লেষণ। তো ঝুঁকি মানে কি? একটি নির্দিষ্ট সম্পত্তির সম্ভাব্য আয়ের হ্রাস হওয়াকে ঝুঁকি বলা হয়। কিরকম? আমার একটা সম্পত্তি আছে বা আমার 5 লাখ টাকা আছে, সেই 5 লাখ টাকা আমি কি করতে পারি? বিনিয়োগ করতে পারি। যে কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করব কি চিন্তা করে যে ওখান থেকে আমার লাভ হবে। যেমন 5 লাখ থেকে আমার কত লাখ হবে? 6 লাখ টাকা হবে। তার মানে 1 লাখ টাকা কি হচ্ছে? লাভ হচ্ছে। তো এই চিন্তা করে, এই ডিসিশন নিয়ে আমরা কি করলাম? যে বিনিয়োগ করলাম। এখন আমরা জানি বিনিয়োগ করলে কিন্তু একটা প্রতিষ্ঠানে শুধু লাভ হয় না, সেখানে লসও হতে পারে। সে লস হবে জেনেই আমি বিনিয়োগ করলাম, তার মানে লস হবে জেনেই বিনিয়োগ করলাম, এটাই কিন্তু রিস্ক। তো কি আমি কি করলাম? 6 লাখ টাকা আমার ইনকাম হবে, মানে 5 লাখ টাকা থেকে 6 লাখ টাকা আসবে, 1 লাখ টাকা লাভ হবে, সেই চিন্তা করে আমি বিনিয়োগ করলাম। কিন্তু হয়ে গেল উল্টো। কিরকম? সেটা হচ্ছে আমার লাভ তো হলোই না, আমি পেলাম 4 লাখ টাকা। তার মানে আমার কি হয়ে গেল? লস হয়ে গেল। তাহলে আমি যে সম্পত্তির সম্ভাব্য যে একটা আয় চিন্তা করেছিলাম, সেই আয়টা কি হয়ে গেল? হ্রাস হয়ে গেল। এটা কি কি বলা হয়? ঝুঁকি বলা হয়। তাহলে আমরা কি বুঝলাম? যে একটি নির্দিষ্ট সম্পত্তির সম্ভাব্য আয়ের হ্রাস হওয়াকে ঝুঁকি বলা হয়। সম্ভাব্য আয় হবার কথা ছিল এত, কিন্তু আয় হলো না। তো যখনই আয় হলো না তখন আমরা রিস্কে পড়ে গেলাম, তার মানে ঝুঁকিতে পড়ে গেলাম, সেটাই ঝুঁকি। তো এখন কথা হলো, কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে আমার ঝুঁকির সম্ভাবনাটা কম, সেইটা বিশ্লেষণ করাকেই হচ্ছে বলা হয় রিস্ক অ্যানালাইসিস। তো ঝুঁকির সাথে একটা আয়ের সম্পর্ক আছে। আর তোমরা বলতে পারো যে তাহলে আমরা কেন রিস্ক নিব? কারণ আমরা জানি নো রিস্ক নো গেইন, মোর রিস্ক মোর গেইন। যখন আমি রিস্ক নিব না তখন আমি কিন্তু ইনকাম করতে পারবো না। আমি জানি যে আমার লস হতে পারে, আবার এটাও তো জানি যে আমার লাভ হতে পারে। তাহলে আমি কি করব? যে ঝুঁকি নিয়ে লস হতে পারে সেই কথা চিন্তা করেই বিনিয়োগ করতে হবে। দেখা যাচ্ছে যে লস হবার চিন্তা করে বিনিয়োগ করলাম কিন্তু লাভ হয়ে গেল। তো এখন আমি চিন্তা করলাম যে আমার লস হতে পারে, আমি বিনিয়োগ করব না। তাহলে ওই টাকাটা আমার কি হয়ে যাবে? বাসায় থেকে যাবে। তো বাসায় থাকলে টাকা কখনো বৃদ্ধি পাবে না। তো সেক্ষেত্রে আমার ইনকামও হবে না, আমি গেইনও করতে পারবো না। আর যখনই আমি রিস্ক নেব তখন আমি কি করতে পারবো? গেইন করতে পারবো। আহ তো রিস্কের সাথে একটা আয়ের সম্পর্ক আছে। তো আয়টা কি সেটা আমরা একটু দেখি। আয়ের ইংরেজি রূপ হচ্ছে রিটার্ন। রিটার্ন মানে হলো আয়। তো ঝুঁকি গ্রহণের পুরস্কারই হলো আয় বা প্রতিদান। যখন আমরা রিস্ক নিব, যখন আমরা ঝুঁকি গ্রহণ করব, যে আমার লস হোক বা লাভ হোক আমি এখানে বিনিয়োগ করব। তো যখন বিনিয়োগ করব তখন ওখান থেকে যখনই আমার কাছে আয় আসবে, বা যখনই আমার কাছে কোনো অর্থ আসবে, বা যখনই ওখান থেকে আমি কোনো প্রতিদান পাবো, বা যখনই ওখান থেকে আমি কোনো পুরস্কার পাবো, ওটাকেই বলা হয় আয়।
তো আশা করি ঝুঁকি এবং আয় এই দুটো সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। তো এবার কিছু রিস্ক অ্যানালাইসিসের কিছু ফর্মুলা, প্রয়োজনীয় ফর্মুলা আছে, সেগুলো আমরা একটু শিখব। রিস্ক অ্যান্ড রিটার্নের ফর্মুলাগুলো দেখে মনে হচ্ছে যে কঠিন, কিন্তু রিস্ক অ্যান্ড রিটার্ন খুবই সহজ। দুই একবার এই ভিডিওটা দেখলে আপনারা রিস্ক অ্যান্ড রিটার্নের সূত্র সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে অঙ্ক দেখলেই আপনারা অঙ্ক করতে পারবেন। তো আমরা একটু দেখি 1 নম্বরে এনপিবি। এনপিবির সূত্র কিন্তু আমরা ক্যাপিটাল বাজেটিং এও শিখছি। এনপিবির সূত্র 3টা। একটা হচ্ছে সিএপিটির মান সমান হলে, একটা সিএপিটির মান অসমান হলে, আর একটা হচ্ছে সিএপিটির মান থাকলো কিন্তু পিবি ফ্যাক্টরও থাকলো, তো পিবি ফ্যাক্টরের একটা সূত্র আছে। তো 3টে সূত্র এখানে আমরা দেখলাম যে সিএপিটি অসমানের সূত্রটাই দেওয়া আছে। যে সিএপিটি আমরা সূত্রটা এনপিবি সূত্র এরকম জানি, সিএপিটি ডিভাইডেড 1 প্লাস আর পাওয়ার 1 প্লাস সিএপিটি ডিভাইডেড 1 প্লাস আর পাওয়ার 2, এরকম ডট ডট দিয়ে অনেক বছর থাকতে পারে, আমরা এন সংখ্যক বার লিখে দিয়েছি। কিন্তু যদি কখনো সার্টেনলি ইকুইভ্যালেন্ট থাকে, এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, তো তখন সূত্র একই থাকবে, শুধু সিএপিটির সাথে এই সিটা গুণ হয়ে যাবে, সিএপিটির সাথে এটা গুণ হয়ে যাবে। তো সিএপিটি গুণ সিই ডিভাইডেড 1 প্লাস আর পাওয়ার 1 প্লাস সিএপিটি গুণ সিই ডিভাইডেড 1 প্লাস আর পাওয়ার 2 প্লাস সিএপিটি গুণ সিই ডিভাইডেড 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস এনসিও। এনসিও মানে কি আমরা ক্যাপিটাল বাজেটিং এ শিখে আসছি। ওকে, 2 নাম্বার সূত্রে আমরা চলে যাই, সেটা হচ্ছে ই অফ এনপিবি, মানে এক্সপেক্টেড এনপিবি। এক্সপেক্টেড এনপিবি যদি বলে, তখন এনপিবি সূত্র হবে এনপিবি, ই অফ এনপিবি সূত্র আছে একটা প্রবাবিলিটি থাকলে, প্রবাবিলিটি না থাকলে। তো এছাড়াও সূত্রগুলো, রিস্ক এন্ড রিটার্নের সূত্রগুলো কিন্তু বিভিন্নভাবে লেখা যায়। কলেজের টিচাররা হয়তো বা একভাবে লিখবে, আমরা একভাবে লিখবো, আমাদের অন্য টিচার একভাবে লিখবে, কোনো সমস্যা নেই। সূত্র বিশ্লেষণটা একই, সূত্র লেখার নিয়ম আলাদা হতে পারে কিন্তু বিশ্লেষণটা একই। কিরকম? এনপিবি, আমাদের যে এনপিবি এক্সপেক্টেড এনপিবি যখন বের করতে বলবে, আমাদের অঙ্কে যে এনপিবি দেওয়া থাকবে সেই এনপিবির সাথে প্রবাবিলিটিটা গুণ করে দিতে হবে। অঙ্কে প্রবাবিলিটি দেওয়া থাকবে, যদি দেওয়া না থাকে তখন প্রবাবিলিটি না থাকার সূত্র হবে। তো প্রবাবিলিটি থাকলে, প্রবাবিলিটি থাকলে সূত্রটা, তো এনপিবি 1 পি1 মানে প্রথম প্রবাবিলিটি, প্রথম এনপিবি এর সাথে গুণ হবে প্রথম প্রবাবিলিটি, প্লাস এনপিবি 2 দ্বিতীয় এনপিবি এর সাথে গুণ হবে দ্বিতীয় প্রবাবিলিটি, প্লাস এনপিবি এন পিএন, মানে এর সাথে যতগুলো এনপিবি থাকবে ততগুলোর সাথে প্রবাবিলিটি গুণ করে আমরা কি করব, যোগ করে দেব, তখন এক্সপেক্টেড এনপিবি বের হবে। তো এই সূত্রটা এভাবে না লিখে যদি শর্টকাটে লিখতে পারি, সেটা কি রকম, যে এখানে প্লাস 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 দিয়ে এরকম যে অঙ্ক করছি এরকম না দিয়ে এই সবগুলো প্লাসকে বলা হয় সামেশন। দেখো, আর সূত্রটা এভাবে লিখতে পারি, ই অফ এনপিবি সমান সমান সামেশন এনপিবি এন ইন্টু পিএন, বা এনপিবি আই ইন্টু পিআই। আই বা এন কে ইন্ডিভিজুয়াল বলা হয়, সামেশন মানে এনপিবি এন গুণ পিএন, মানে এনপিবি যতগুলো থাকবে তার সাথে প্রবাবিলিটি গুলো গুণ হবে এবং সামেশন হবে, প্রথমটা গুণ, তারপরে আবার সামেশন যোগ, তারপরে আবার এটার সাথে এটা গুণ, সামেশন যোগ, এরকম সূত্রটা হবে। 3 নম্বরে ই অফ আর মানে এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন সমান সমান আর1 পি1 প্লাস আর2 পি2 প্লাস আর এন পিএন। দেখো, এক্সপেক্টেড এনপিবি এবং এক্সপেক্টেড রিটার্ন সূত্র কিন্তু একই, শুধু এখানে এনপিবির যে স্থানে কি হবে, আর হবে। তো এনপিবি, তো এখানে আর1 পি1 থাকলো গুণ, প্লাস এনপিবি ছিল, এখানে কি হবে, আর 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 মানে রিটার্ন, তো রিটার্ন টু প্রবাবিলিটি 2 প্লাস আর এন পিএন মানে এন সংখ্যক বার হতে পারে। তো এই সূত্রটা এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি যে ই অফ আর সামেশন আর আই ইন্টু পিআই প্রবাবিলিটি থাকলে। যদি প্রবাবিলিটি না থাকে তাহলে সূত্রটা কিরকম হবে, সেটা হচ্ছে যখন প্রবাবিলিটি থাকবে না তখন কিন্তু এখানে প্রবাবিলিটি গুণ হবে না,
তো প্রবাবিলিটি যখন না থাকবে তখন অঙ্কে কিন্তু বছর থাকবে, তখন অঙ্কে বছর দেওয়া থাকবে। R1 প্লাস R2 প্লাস ডট ডট দিয়ে Rn, মানে যতগুলো রিটার্ন থাকবে সবগুলো আমরা যোগ করে n সংখ্যা দ্বারা ভাগ করব, মানে বছর দ্বারা ডিভাইডেড করে দেব। এই সূত্রটা এভাবে না লিখে, সামেশন এভাবে এভাবে যোগ 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 না লিখে আমরা কি করতে পারি, সামেশন দিয়ে Ri ডিভাইডেড n, এটা হচ্ছে প্রবাবিলিটি না থাকলে। এই সূত্রগুলো আমাদের একটু বারবার প্র্যাকটিস করতে হবে। আর আপনি এখান থেকে যে কোনো একটা সূত্র সিলেক্ট করে আপনি সেইটাই মুখস্থ করবেন। এটা না হলে এটা, এটা না হলে এটা, অপশন যেটা আছে আমার মনে হয় এটা মুখস্থ করাই বেটার ছোটটা, তাহলে ভালো হবে। তো সিবি সমান সমান, সিবি মানে কোএফিসিয়েন্স অফ ভেরিয়েশন, সিবি দ্বারা রিস্ক প্রকাশ করা হয়, ঝুঁকি প্রকাশ করা হয়। সিবি নির্ণয় করে আমরা কোন কোম্পানি সিলেক্ট করব সেটা যাচাই করতে পারি, বা কোন কোম্পানির রিস্ক বেশি সেইটা যাচাই করতে পারি, বা কোন কোম্পানির রিস্ক কম সেইটা যাচাই করতে পারি। সিবির মান যে কোম্পানির বেশি হবে সেইটা রিস্ক বেশি, এবং যে কোম্পানি সিবির মান কম হবে সেই কোম্পানির রিস্ক কম। তো আশা করি বুঝতে পেরেছো। তো সিবি সূত্র হচ্ছে এসডি ডিভাইডেড ই অফ এনপিবি গুণ 100। এসডি মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্র আছে সেটা আমরা এর পরে শিখব। তো সিবি সমান সমান এসডি ডিভাইডেড ই অফ এনপিবি গুণ 100। এখন অঙ্কে যদি ই অফ এনপিবি না থাকে, ই অফ এনপিবি কিন্তু এটা, যদি অঙ্কে ই অফ এনপিবি না থাকে, যদি ই অফ আর থাকে, তখন ই অফ আর দ্বারা ডিভাইডেড হবে। তো সেইটাই আমরা লিখেছি এপাশে, সিবি সমান সমান এসডি ডিভাইডেড ই অফ আর গুণ 100। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী সূত্রে চলে যাব। হ্যাঁ, এসডি মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের তিনটে সূত্র আছে। তিনটে সূত্র কি, একটা প্রবাবিলিটি থাকলে, একটা প্রবাবিলিটি না থাকলে, আর একটা হচ্ছে ভেরিয়েন্সের মান থাকলে। এই অঙ্কগুলো কিন্তু আমরা ফার্স্ট ইয়ারেও করে আসছি, রিস্ক এন্ড রিটার্ন। তো এই জন্য আপনাদের কাছে সহজই মনে হবে আশা করি। তো এসডি সমান সমান রুট ওভার, মনে রাখতে হবে অঙ্কে যখনই এসডি বের করব তখন রুট থাকবে, তখনই রুট থাকবে। তো সূত্রটা হচ্ছে সামেশন ই অফ আর মাইনাস আর আই স্কোয়ার পিআই। এখন ই অফ আর মানে এক্সপেক্টেড রিটার্ন, যদি অঙ্কে এক্সপেক্টেড রিটার্ন না থাকে, ই অফ এনপিবি থাকে, তখন সূত্রে কি হবে, ই অফ এনপিবি মাইনাস আর আই। আর আই মানে হলো যতগুলো রিটার্ন আছে সেইগুলো। কিরকম, ই অফ যদি এভাবে মান বসে, ই অফ আর মাইনাস আর ওয়ান প্রথম বছরেরটা স্কোয়ার, পি মানে প্রবাবিলিটি, প্রবাবিলিটি ওয়ান, সামেশন যেহেতু তার মানে আবার প্লাস ই অফ আর মাইনাস আর টু স্কোয়ার পি টু, এরকম আমরা মানগুলো বসাবো। তো যাই হোক, এটা হচ্ছে প্রবাবিলিটি যেহেতু আছে তার মানে এটা প্রবাবিলিটি থাকার সূত্র, প্রবাবিলিটি থাকার সূত্র। যাই হোক, আমরা চলে যাব এর পরের সূত্রে। তো যদি প্রবাবিলিটি না থাকে, এখানে দেখো প্রবাবিলিটি নেই, এখানে প্রবাবিলিটি নেই, মানে এখানে প্রবাবিলিটি আছে, কিন্তু যখন প্রবাবিলিটি না থাকবে তখন আর এখানে প্রবাবিলিটি হবে না, তার পরিবর্তে ডিভাইডেড হবে n মাইনাস ওয়ান, n মানে বছর, মাইনাস ওয়ান সূত্রের। এটা হচ্ছে প্রবাবিলিটি না থাকলে। এরপরে এসডি, এসডি সমান সমান রুট ওভার ভেরিয়েন্স, মানে অঙ্কে যদি ভেরিয়েন্সের মান থাকে তখন ওই ভেরিয়েন্সের মানটাকে যখনই আমরা রুট করে দেব তখন ওটাই এসডি হয়ে যাবে। আবার মনে রাখবা, যখন আমরা এই ভেরিয়েন্সকে, এই রুট ওভার ভেরিয়েন্স মানে এসডি কে যদি আমরা স্কোয়ার করে দিই তখন ভেরিয়েন্স হয়ে যাবে। তার মানে কথা হলো, যখন রুট থাকবে না সূত্রে তখন ভেরিয়েন্সের সূত্র হবে। যেমন এই সূত্রটা যদি ভেরিয়েন্সের হতো তাহলে ভেরিয়েন্স সমান সমান এখানে রুটটা থাকতো না। আবার এই সূত্রটা যদি ভেরিয়েন্সের হতো তাহলে ভেরিয়েন্স সমান সমান এখানে রুটটা থাকতো না। আবার এখানে যদি ভেরিয়েন্স সমান সমান এই রুটটা থাকতো না। তো যাই হোক, আমরা আশা করি বুঝতে পেরেছি। তো 9 নম্বরে ভেরিয়েন্সের সূত্রটা হচ্ছে ভেরিয়েন্স সমান সমান এসডি স্কোয়ার। আমি বলেছিলাম এসডির মানে যখনই স্কোয়ার করে দিব তখন ভেরিয়েন্স হয়ে যাবে। যেমন এইটাই যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে এই অংশটাই হচ্ছে ভেরিয়েন্সের সূত্র। ঠিক একই রকম এটা যদি স্কোয়ার করে দিই তাহলে রুট স্কোয়ার কাটা যায়, তাহলে এই নিচের অংশটুকুই হচ্ছে ভেরিয়েন্সের সূত্র। আবার যদি আমরা
এইটা স্কোয়ার করে দিই তাহলে রুট স্কোয়ার কাটা যায়, তখন ভেরিয়েন্স পাওয়া যায়। তো তার মানে সহজ কথা, ভেরিয়েন্স সমান সমান এইচডি স্কোয়ার। এরপরে কোরিলেশন এবি। কোরিলেশন মানে হলো সহ সম্পর্ক, এবি মানে হলো এ একটা কোম্পানি বি একটা কোম্পানি। কারণ সহ সম্পর্ক, কখনো সম্পর্ক একজনের সাথে হয় না, দুইজন মিলে সম্পর্ক হয়। তো সেক্ষেত্রে দুটো কোম্পানি নিয়ে সম্পর্ক হবে, দুটো স্টক নিয়ে সম্পর্ক হবে, দুটো প্রতিষ্ঠান নিয়ে সম্পর্ক হবে। তো কোরিলেশন এবি সহ সম্পর্কের সূত্র হচ্ছে কোভেরিয়েন্স এবি। কোভেরিয়েন্সের যে মান থাকবে এবি এর মান, এটাও দুটো কোভেরিয়েন্সও সবসময় দুটো স্টক নিয়ে হয়। তো কোভেরিয়েন্সের যে মান থাকবে সেইটাকে আমরা স্টকের এসডি এবং স্টক বির এসডি গুণ করে ডিভাইডেড করে দেব, তখন আমরা কো রিলেশনের মান পেয়ে যাব। এরপরে জিএম। জিএম মানে হলো জিওমেট্রিক মিন। জিএম মানে হলো জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন মানে জ্যামিতিক গড়। তো এর সূত্র হচ্ছে 1 + TR1। টিআর এবং আর একই কথা, তো টিআরও লিখতে পারি বা আর লিখতে পারি। তো 1 + TR1 ইন্টু 1 + TR2, এরকম যতগুলো রিটার্ন থাকবে ততগুলো আমরা কি করব, প্রথমে 1+ এর সাথে যোগ করে গুণ করব। তো এগুলো সব ডিভাইডেড করব 1/n - 1। এই হচ্ছে সূত্র, এন মানে বছর। এরপরে সিডব্লিউআইএন। সিডব্লিউআইএন মানে কিউমুলেটিভ ওয়েলথ ইন্ডেক্স। সিডব্লিউআইএন মানে হলো কিউমুলেটিভ ওয়েলথ ইন্ডেক্স এর পূর্ণরূপ। তো কিউমুলেটিভ ওয়েলথ ইন্ডেক্স মানে ক্রমযোজিত সম্পদ সূচক, মানে সম্পদগুলো ক্রমে ক্রমে যোগ করতে হবে। আম, যা ডব্লিউআইও, ডব্লিউআইও এটা হচ্ছে ওয়েলথ ইন্ডেক্স। আর মনে রাখতে হবে ডব্লিউআইও এর মান সবসময় 1 হবে। কারণ কি, কারণ হচ্ছে ওয়েলথ ইন্ডেক্স মানে সম্পদ সূচক, সম্পদ সবসময় 100% থাকে। কত পার্সেন্ট? 100% থাকে। আমি যতটুকুই সম্পদ নিয়ে কাজ করি ওটাই আমার কাছে 100% সম্পদ। তো এজন্য সম্পদ সূচকটা সবসময় 1 হয়। এখন 100% আর 1 এর ভিতর পার্থক্য কি? 100% এটা হচ্ছে পার্সেন্টেজে, আর যখন আমরা এটা পয়েন্টে নিয়ে আসবো, 100 কে 100 দ্বারা যদি আমরা ডিভাইডেড করি, সেক্ষেত্রে আমরা কি পাবো? 1 পাবো। কারণ 100/100 তাহলে 1 আসে, এই জন্য ডব্লিউআইও সবসময় কত? 1 হবে। আবারও বলতেছি, ডব্লিউআইও এর মান সবসময় 1 হবে। ইন্টু 1 + TR1 ইন্টু 1 + TR2 ডট ডট দিয়ে 1 + TRn, এন সংখ্যক বার। তো এরপরে আমরা যে সূত্রগুলো শিখলাম তার পূর্ণরূপে শর্ট ফর্মগুলো আমরা একটু দেখি। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মানে প্রত্যাশিত আয়ের হার, এটাকে বলা হয় ই অফ আর। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, প্রত্যাশিত আয়ের হার, এটাকে বলা হয় ই অফ আর। এরপরে কোএফিসিয়েন্স অফ ভেরিয়েশন, এটাকে বলা হয় সিবি, শর্ট ফর্ম সিবি। তারপরে জিওমেট্রিক মিন, জিএম, জিওমেট্রিক মিন, জিএম। তারপরে কিউমুলেটিভ ওয়েলথ ইন্ডেক্স, সিডব্লিউআইএন, কিউমুলেটিভ ওয়েলথ ইন্ডেক্স, সিডব্লিউআইএন। এরপরে ওয়েলথ ইন্ডেক্স, ডব্লিউআইও, এটাকে বলা হয় সম্পদ সূচক, এর মান সবসময় 1। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কে শর্ট ফর্ম বলা হয় এসডি। এরপরে আছে কোই রিলেশন, এটাকে সিও আর দ্বারা প্রকাশ করা হয়। তো এই সূত্র এবং এই নিয়মগুলো যখনই আমরা করতে পারবো, ইনশাল্লাহ আমরা অঙ্ক সমাধান করতে পারবো। তো আশা করি সবাই সূত্রগুলো বুঝতে পেরেছো। যাদের বুঝতে একটু সমস্যা হবে আবারও রিপিট করবে, ভিডিও টেনে দেখবে, তখন তোমরা বুঝতে পারবা। আর কথা হচ্ছে, এরপরে রিস্ক অ্যানালাইসিসের অঙ্ক করার আগ মুহূর্তে, রিস্ক অ্যানালাইসিস অঙ্ক করার পূর্বে সবাই এই ভিডিওটা দেখে প্র্যাকটিস করবা সূত্রগুলো, তাহলে অঙ্ক করতে একেবারে সহজ হবে। অঙ্ক সহজেই তোমরা সমাধান করতে পারবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো রিস্ক অ্যানালাইসিসের সূত্রের অ্যানালাইসিসের সূত্রর ক্লাসটা এ পর্যন্তই। আমরা এই ক্লাসে ম্যাথ করব না, পরবর্তী ক্লাসে ম্যাথের সমাধান করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।